2024, 2025, 2026 ইউরো, নেশনস লিগ, বিশ্বকাপ পরপর 3 বছর 3টা টুর্নামেন্টের সেমিফাইনালে দেখা গেল একটা নির্দিষ্ট লাইন আপ। ফ্রান্স ভার্সেস স্পেন, র্যাঙ্কিংয়ের 1 এবং 3 নম্বরের লড়াই। ফাইনালের আগেই যেন আরও একটা ফাইনাল। বিশ্বকাপে সম্ভবত সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স এবং স্পেন, এবং এই ম্যাচটা অনুষ্ঠিত হবে ডালাসে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। এই ম্যাচে দুই দল ঠিক কোন কোন ট্যাকটিক্যাল বিষয় নিয়েই মাঠে লড়তে নামবে সেই ব্যাপারগুলো নিয়েই প্যাভিলিয়নের আজকের ভিডিও। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে ফ্রান্সের আক্রমণ ভাগ ভার্সেস স্পেনের রক্ষণ। অনেকটা বলা যেতে পারে আনস্টপেবল ফোর্স ভার্সেস ইমুভেবল অবজেক্টের একটা লড়াই। এবং এই লড়াইয়ে ফ্রান্সের আক্রমণ ভাগ হয়তো একটু হলেও এগিয়ে থাকবে এই টুর্নামেন্টে তাদের পারফরমেন্সের জন্য। সেই পারফরমেন্সটা যদি আমরা একটু দেখে নিতে চাই, সেক্ষেত্রে ফ্রান্সের আক্রমণ ভাগটা লিড করছেন মূলত কিলিয়ান এমবাপ্পে, এবং 8টা গোল নিয়ে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিকও তিনি। সাথে রয়েছে তার 3টা অ্যাসিস্ট, এবং তার সাথে যারা রয়েছেন তার মধ্যে রয়েছেন ওসমান ডেম্বেলে, যার ঝুলিতে রয়েছে 5টা গোল এবং সাথে অ্যাসিস্টও রয়েছে। এবং অবশ্যই বলে রাখা ভালো, এই মুহূর্তে ব্যালন ডিওর উইনারের নামও কিন্তু এই ওসমান ডেম্বেলে। রয়েছেন মাইকেল অলিসেও, যিনি এই মুহূর্তে এই বিশ্বকাপে 5টা অ্যাসিস্ট নিয়ে রয়েছেন এই অ্যাসিস্টের যে যারা দিয়েছেন তাদের তালিকায় সবার ওপরে। বলে রাখা ভালো, সর্বশেষ বুন্দেসলিগায়ও মাইকেল অলিসে করেছিলেন 25টা অ্যাসিস্ট, এবং এই মুহূর্তে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের যে রেকর্ডটা সেটা ছোঁয়ারও খুব কাছাকাছি রয়েছেন এই প্লেমেকার। পাশাপাশি বলতে হয় দেজিরে দুয়ের কথা, যিনি এই আগের ফ্রন্ট থ্রি এর কারণে একটু হলেও হয়তো আড়ালে পড়ে যেতে পারেন, কিন্তু অবশ্যই তার ভূমিকাটাও এক্ষেত্রে কোনো অংশেই কম নয়, এবং তারও কিন্তু চমৎকার ট্র্যাক রেকর্ড রয়েছে। এই বিশ্বকাপে তিনি গোল পেয়েছেন, পাশাপাশি 2025 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জোড়া গোলও কিন্তু তিনি করেছেন। অর্থাৎ বড় মঞ্চে এই যে ফ্রন্ট ফোর তারা কিন্তু হয়ে উঠতে পারেন আরও বেশি দুর্ধর্ষ। যদি কোনো কারণে তাদের একজনের অফ ডে যায়, সেক্ষেত্রে ব্যাকআপ হিসেবে কে আসতে পারেন? সেক্ষেত্রে আসতে পারেন রায়ান চেরকি, যিনি চমৎকার একটা মৌসুম কাটিয়েছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে, কিন্তু তাকে এই মুহূর্তে থাকতে হচ্ছে বেঞ্চে, এবং অবশ্যই সেটা মাইকেল অলিসের কারণে। সেক্ষেত্রে আরও আসতে পারেন মার্কাস থুরাম, আসতে পারেন ব্র্যাডলি বারকোলা, যারা প্রত্যেকেই খেলা ঘুরিয়ে দেওয়ার মতো আসলে সামর্থ্যটা রাখেন। তবে এর বিপরীতে স্পেনের যে রক্ষণ ভাগ, সেটা নিয়ে আসলে কথাটা বলতেই হচ্ছে। গত ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তারা যে গোলটা হজম করেছিল, সেটাই ছিল এই বিশ্বকাপে স্পেনের হজম করা প্রথম গোল। এবং এর আগে যে 5টা ম্যাচ তারা খেলেছে, সেক্ষেত্রে গ্রুপ পর্ব, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোনো ম্যাচেই স্পেন কোনো গোল হজম করেনি, এবং তাদের এই মুহূর্তে যে রক্ষণ ভাগ, সেটাকে এই বিশ্বকাপের অন্যতম সেরা বললে কোনো অংশেই ভুল হবে না। সেক্ষেত্রে রাইট ব্যাকে থাকা পেদ্রো পোরো, লেফট ব্যাকে থাকা মার্ক কুকুরিয়া, কিংবা যারা সেন্টার ব্যাক ডুও, সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে পাউ কুবার্সি এবং আইমেরিক লাপোর্তের কথা। তারা প্রত্যেকেই এই মুহূর্তে রয়েছেন চমৎকার ফর্মে। তাই যেমনটা বলছিলাম যে একটা অপ্রতিরোধ্য আক্রমণ ভাগের সাথে একটা অদম্য রক্ষণের দারুণ একটা লড়াই কিন্তু এই ম্যাচটা দেখতে চলেছে। কিন্তু তবুও এই ফ্রান্সের আক্রমণ ভাগকে হয়তো একটু হলেও এগিয়ে রাখতেই হচ্ছে, সেটা তাদের চমৎকার গোল স্কোরিং ফর্মের কারণে। এবং এই বিশ্বকাপে একমাত্র আর্জেন্টিনা, যারা কিনা 17টা গোল করেছে, সেই আর্জেন্টিনা বাদে কোনো দলই ফ্রান্সের চেয়ে কম গোল করেনি। ফ্রান্স এই পর্যন্ত যে 6টা ম্যাচ তারা খেলেছে, সেক্ষেত্রে তারা 16টা গোল করতে সক্ষম হয়েছে সর্বমোট, এবং অবশ্যই এর মধ্যে 8টা এসেছে কিলিয়ান এমবাপের পা থেকে। এই ফ্রান্স দলকে বা ফ্রান্সের এই আক্রমণ চতুষ্টয়কে আপনি কিভাবে আটকাবেন? ব্যাপারটা যদি এমন হয় যে ফ্রান্সের বিপক্ষে আপনি লো ব্লক করতে চাইবেন, সেক্ষেত্রে এই আক্রমণ ভাগে যারা রয়েছেন এমবাপ্পে, অলিসে, ডেম্বেলে কিংবা দেজিরে দুয়ে, তারা কোনো না কোনোভাবে একটা গ্যাপ কিন্তু ঠিকই বের করে ফেলতে পারবেন। যেমনটা দেখা গিয়েছে প্যারাগুয়ের বিপক্ষে একটা পেনাল্টি আদায় করতে পেরেছিল, সেক্ষেত্রে ফ্রান্স, দেজিরে দুয়ে সেই পেনাল্টিটা আদায় করেছিলেন, এবং কিলিয়ান এমবাপ্পে সেখান থেকে গোল করেছিলেন। মরক্কো চেষ্টা করেছিল ফ্রান্সকে আটকানোর, কিন্তু কিলিয়ান এমবাপ্পে সেই স্পেসটা বের করে একটা অসাধারণ ফিনিশিং করার মাধ্যমে ফ্রান্সকে সেই ম্যাচে এগিয়ে দিয়েছিল। সে কারণে লো ব্লক করে যে এই ফ্রান্সকে খুব 90 মিনিট আটকে রাখা যাবে, এমনটা সম্ভবত চিন্তা করার কারণ নেই। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আপনি ফ্রান্সকে আটকানোর চেষ্টা করবেন নিজের পায়ে বল রাখার মাধ্যমে, সে ব্যাপারটাও হিতে বিপরীত হতে পারে। কারণ এই ফ্রান্সের আক্রমণ বা ডিফেন্স থেকে আক্রমণের ট্রানজিশনে তাদের কিন্তু খুব বেশি সময় লাগবে না, এবং তারা একটা বা দুটো পাসের মাধ্যমেই, মাইকেল অলিসে একটা বা দুটো পাস যদি দিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে কিংবা ওসমান ডেম্বেলের কাছে, তাদের যে গতি রয়েছে সেই গতি দিয়ে কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাগকে ছিন্ন ভিন্ন করে ফেলতে তারা খুবই সক্ষম। ব্যাপারটা যদি এমন হয় যে আপনি ফ্রান্সের পায়ে বল রেখে তাদেরকে আক্রমণের সুযোগ দিবেন এবং নিজে প্রেস করে চাইবেন যে তাদের কাছ থেকে বলটা কেড়ে নিতে, সেক্ষেত্রেও তাদের একটা বা দুটো পাসে আপনার প্রেস পুরোপুরি অকার্যকর হয়ে যেতে পারে। মাইকেল অলিসে, যার কথা বারবার করে বলা হচ্ছে, সেই প্লে মেকার মাইকেল অলিসের দু একটা পাসেই এই প্রতিপক্ষের প্রেসিং পুরোপুরি অকার্যকর হয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে কিলিয়ান এমবাপ্পে, ডেম্বেলে কিংবা দেজিরে দুয়েরা একটা জায়গায় পেয়ে যাবেন প্রতিপক্ষের অর্ধে, এবং সেক্ষেত্রে গোল আসাটা খুবই বেশি সম্ভব। কিন্তু তবুও এই ম্যাচটাকে বলা হচ্ছে অন্যতম হাই ভোল্টেজ একটা ম্যাচ, এবং এই স্পেনকেই বলা হচ্ছে যে যারা যদি এই বিশ্বকাপে কোনো দল থেকে থাকে যারা স্পেন এই ফ্রান্সকে আটকাতে পারবে, সেটা হতে পারে স্পেন। এটার প্রধান কারণ হচ্ছে যে স্পেনের খেলার যে ধরনটা, স্বাভাবিকভাবে স্পেন হচ্ছে এমন একটা দল যারা বল পায়ে রেখে খেলতে পছন্দ করে, এবং এবারের বিশ্বকাপে 65.8% ক্ষেত্রে স্পেন কিন্তু নিজেদের পায়ে বল রেখেছিল, এবং এটা অবশ্যই এবারের বিশ্বকাপে সর্বোচ্চ।
ফ্রান্সের বিপক্ষে আপনি যখন পায়ে বল রেখে খেলতে চাইবেন, সেই জিনিসটা ফ্রান্সকে একটু হলেও ভোগাতে পারে যদি আপনি খুব ভালো কাউন্টার প্রেসও করতে পারেন। আপনি বল হারানোর সাথে সাথে যদি কাউন্টার প্রেস করে আবারও বল উইন করে নিতে পারেন, সেক্ষেত্রে ফ্রান্সকে একটু হলেও কিন্তু ভুগতে হবে। বলে রাখা ভালো যে আপনি যদি মাইকেল অলিসে কিংবা এবং তার সাথে যদি তাদের যে মিডফিল্ডটা মূলত যেখানে খেলছেন আদ্রিয়ান রাবিও এবং মানু কোনে, তাদের মধ্যে যে সংযোগটা সেটা যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায়, সেক্ষেত্রে উপরে ওসমান ডেম্বেলে কিংবা কিলিয়ান এমবাপ্পেরা অনেকটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো সুযোগ থাকবে এই ম্যাচটাকে আরও বেশি ডমিনেট করার। এবং সেই বিষয়টা অনেকাংশেই কিন্তু স্পেন করে দেখিয়ে সক্ষম হয়েছে তাদের এই ফ্রান্সের বিপক্ষে আগে যখন তারা মাঠে নেমেছিল, বিশেষ করে গত 2 বছরে যেটা কথা বলা হচ্ছিল যে ইউরো এবং নেশনস লিগে। ইউরোর সেই ম্যাচের স্কোর লাইনটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে 2-1 ব্যবধানে জিতেছিল সেক্ষেত্রে স্পেন, যে ম্যাচটাতে একটা চমৎকার গোল ছিল লামিন ইয়ামালের কাছ থেকে, এবং সেই ম্যাচটাও কিন্তু পিছিয়ে পড়েই স্পেন জিতেছিল। এর বাইরে যদি আমরা নেশনস লিগে সেই সেমিফাইনালের কথা বলি, একটা হাই স্কোরিং ম্যাচ হলেও সেই ম্যাচটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ডমিনেট করেছিল স্পেন এবং 5-4 ব্যবধানে তারা জয়লাভ করলেও ম্যাচের একটা বড় সময় তারা কিন্তু 4-1 ব্যবধানে এগিয়ে গিয়েছিল। সেই ম্যাচের শেষের দিকে 3টা গোলে অবদান রেখে স্পেনের বিপক্ষে ফ্রান্সকে ম্যাচে ফিরিয়েছিলেন রায়ান চেরকি, যিনি সম্ভবত এই ম্যাচেও নামতে পারেন বদলি খেলোয়াড় হিসেবে। তাই ব্যাপারটা এমন হতে পারে যে স্পেনের মিডফিল্ড আসলে এই ম্যাচটাকে কতটা কন্ট্রোল করতে পারে তার উপরে নির্ভর করতে পারে যে ফ্রান্সের আক্রমণ ভাগ ঠিক কতটা কার্যকর হবে সেই বিষয়টা। অর্থাৎ যদি এক্ষেত্রে স্পেন তারা বলটা নিজেদের পায়ে রাখতে পারে খুব ভালোভাবে এবং তাদের এর মাধ্যমে তারা যদি ফ্রান্সের যে আক্রমণ ভাগের কম্বিনেশনটা সেটাকে যদি তারা বন্ধ করে দিতে পারে, তাহলে কিন্তু ফ্রান্সের আক্রমণ ভাগ পরবর্তীতে আর গোল করতে পারবে না, এটা খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। কিন্তু তাদেরকে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যখনই তারা বল হারাবে তখন কাউন্টার প্রেস করে তারা আসলে বলটার সাথে সাথে উইন করতে পারছে কিনা বা দ্রুততম সময়ের মধ্যে তারা বলটা পুনরুদ্ধার করতে পারছে কিনা। যদি তারা না পারে, সেক্ষেত্রে একটা বা দুটো পাসেই কিন্তু তাদের খেলাটা একদম ওপেন হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে ফ্রান্সের সামনে গোল করার সুযোগটা অনেক বেশি বেড়ে যাবে। এই আলোচনাটা এতক্ষণ করা হলো মূলত কিভাবে ফ্রান্সের আক্রমণ ভাগকে আটকানো যায় কিংবা স্পেন কিভাবে আসলে কম গোল হজম করতে পারে। তবে ম্যাচ জিততে হলে তো আপনাকে গোলও করতে হবে এবং সেক্ষেত্রে স্পেনকে অনেকাংশে ভরসা করতে হবে তাদের ফরওয়ার্ড লামিন ইয়ামাল এবং মিকেল ওয়াইজাবালের উপরে। মিকেল ওয়াইজাবাল এই বিশ্বকাপে স্পেনের হয়ে সর্বোচ্চ গোল সংগ্রাহক এখন পর্যন্ত, তিনি মোট 4টা গোল করতে সক্ষম হয়েছেন লা রোহাদের হয়ে। অপরদিকে লামিন ইয়ামাল, যিনি এই বিশ্বকাপটা শুরু করেছিলেন একটা চোট নিয়ে, তিনি এখনো পর্যন্ত নিজের সেরা ফর্মে এখনো আসতে পারেননি। একটা মাত্র গোলই তার পা থেকে এসেছিল, স্পেনের এবারের ক্যাম্পেইনের প্রথম গোল ছিল সেটা, এবং সেটা সৌদি আরবের বিপক্ষে। অবশ্যই ম্যাচের ডেডলকটা তিনি ভেঙেছিলেন 10 নম্বর মিনিটে। এবং এই লামিন ইয়ামালের উপরে এই ম্যাচে স্পেনকে অনেক বেশি ভরসা করতে হতে পারে। মূলত গত দুটো ম্যাচে স্পেন যেভাবে পারফর্ম করেছে ফ্রান্সের বিপক্ষে, সেই বিষয়টাই লামিন ইয়ামালকে সম্ভবত আরও একটু বেশি বুস্ট করবে তার সেরাটা বের করে আনার জন্য। এই যেটা বলা হচ্ছিল ইউরো এবং নেশনস লিগ উভয়ের সেমিফাইনালে লামিন ইয়ামালের কাছ থেকে দারুণ পারফরমেন্স পেয়েছিল স্পেন এবং 2 ম্যাচেই তার চমৎকার কিছু গোল ছিল। বিশেষ করে ইউরোর সেই গোলটা, লামিন ইয়ামাল যে গোলটা করেছিলেন বক্সের বাইরে থেকে একটা চমৎকার কার্লিং শটে, সেই গোলটা সম্ভবত ফ্রান্স এখনো পর্যন্ত ভুলতে পারেনি। তবে এই ম্যাচে তাদের ভোলার সুযোগ রয়েছে, কেননা লামিন ইয়ামাল এখনো পর্যন্ত সেরা ফর্মে নেই এবং তার বিরুদ্ধে আসলে লেফট ব্যাক হিসেবে ফ্রান্স কাকে নামায় সেটাও আসলে দেখার বিষয়। লুকাস দিনিয়াই মূলত শুরু করছেন এই ম্যাচগুলো ফ্রান্সের হয়ে। তবে এই ম্যাচে খুব ভালো সম্ভাবনা রয়েছে লুকাস হার্নান্দেজকে বা থিও হার্নান্দেজকে সেই লেফট যে ব্যাক পজিশনটা সেই পজিশনে স্টার্ট করানোর, যেখানে লামিন ইয়ামালকে তারা হয়তো ফিজিক্যালি চ্যালেঞ্জ করে তাকে সেক্ষেত্রে ডুয়েলগুলোতে তারা জয়লাভের একটা সম্ভাবনা থাকবে। তবে এর পাশাপাশি মিকেল ওয়াইজাবাল কিংবা লেফটে থাকা অ্যালেক্স বায়নার ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ ভূমিকা বা তাদের উপরে একটা চোখ রাখতে হবে, কেননা মিকেল ওয়াইজাবাল তিনি কিন্তু বড় ম্যাচে গোল করতে বেশ সিদ্ধহস্ত এবং যখনই স্পেনের গোল প্রয়োজন হয় তার কাছ থেকে কিন্তু গোলটা আসে। অপরদিকে অ্যালেক্স বায়নার কথাটা বলতে হয়, তিনি আসলে লেফট উইঙ্গার হিসেবে এই টুর্নামেন্টে খেলছেন, যদিও তিনি মূলত মিডফিল্ডেই অপারেট করে থাকেন। তবে লেফট উইঙ্গার হিসেবে তিনি এই মৌসুমে যেভাবে করে কাটব্যাকগুলো করছেন, সময় সময় গোল করছেন, বিশেষ করে উরুগুয়ের বিপক্ষে তার একটা গোল ছিল, সেই জিনিসটাই কিন্তু বেশ খেয়াল রাখতে হবে ফ্রান্সকে। বিশেষ করে ফ্রান্সের ফ্রন্ট ফোর যখন অ্যাটাকে থাকবে, তখন যদি অ্যালেক্স বাইনার লেফট উইংয়ে তিনি বল উইন করে তিনি সামনের দিকে এগিয়ে যান এবং তিনি যদি কাটব্যাকটা করেন, সেক্ষেত্রে একটা গ্যাপ তৈরি হয়ে যেতে পারে ফ্রান্সের জোন 14-এ, যেখানে আদ্রিয়ান রাবিও এবং মানু কোনে দুই মিডফিল্ডার থাকলেও সেক্ষেত্রে একটা স্পেস তৈরি হতে পারে যেখান থেকে শট নিতে পারেন মিকেল ওয়াইজাবাল কিংবা মিডফিল্ড থেকে উঠে আসা দানি ওলমো কিংবা রদ্রিরা। এই বিষয়টাই অবশ্যই ফ্রান্সকে খেয়াল রাখতে হবে, এই কাটব্যাকগুলো যেন খুব ভালোভাবে তারা সামাল দিতে পারে। তবে এর পাশাপাশি স্পেনকে খেয়াল রাখতে হবে আরও একটা বিষয়, যখন কিলিয়ান এমবাপ্পে কিংবা ওসমান ডেম্বেলে, মাইকেল অলিসেরা বল পাবেন এবং তারা একটা শুটিং স্পেস পেয়ে যাবেন, তারা আসলে ঠিক কোন দিকে শুটটা নিতে পারেন এই বিষয়টাতে আসলে একটু আগে থেকে খেয়াল করার প্রয়োজন রয়েছে উনাই সিমোনের। কেননা তারা আসলে বল পাওয়ার পরে খুব বেশি সময় দেবেন না, তাই আগে থেকে আপনাকে অ্যান্টিসিপেট করতে হবে যে তারা আসলে ঠিক কোন দিকে শট নেবেন বা আপনি কোন দিকে ঝাঁপানোর জন্য মনে মনে প্রস্তুত হবেন।
সেক্ষেত্রে বলতে হয় যখন ফ্রান্স তাদের লেফট সাইড দিয়ে আক্রমণ করে, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে যখন শটটা নেন এবং সেটা পোস্টের কোণা থেকে কিংবা পোস্টের ঠিক ভেতর থেকে, তখন দেখা গিয়েছে যে 7টা ক্ষেত্রে তিনি এ পর্যন্ত 13টা মোট শট নিয়েছেন। এর মধ্যে 7টা ক্ষেত্রে তিনি আসলে শট নিয়েছেন ফার পোস্টে, 6টা ক্ষেত্রে তিনি শট নিয়েছেন নিয়ার পোস্টে। অর্থাৎ কিলিয়ান এমবাপ্পে নিয়ার পোস্টে শট নেবেন নাকি ফার পোস্টে, সেই জিনিসটা আসলে গেজ করাটা অনেক বেশি কঠিন তাদের প্রতিপক্ষের গোলরক্ষকের জন্য। কিন্তু সেই বিষয়টা যখন চলে আসে ডান পাশ দিয়ে আক্রমণের ক্ষেত্রে, ওসমান ডেম্বেলে কিংবা মাইকেল অলিসে যখন শটটা নেন, তখন দেখা গিয়েছে যে তারা মোটামুটি ফার পোস্টেই বেশি শট নিতে পছন্দ করেন। এবং সেক্ষেত্রে হয়তো উনাই সিমনের জন্য এই জিনিসটা অ্যান্টিসিপেট করা একটু হলেও সহজ হবে, বিশেষ করে যখন ডেম্বেলে বা অলিসের পায়ে বল যাবে, তিনি হয়তো ফার পোস্টে শট সেভ করার জন্য একটু হলেও মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন। কিলিয়ান এমবাপ্পের ক্ষেত্রে সেই জিনিসটা পুরোপুরি উল্টো, কেননা তিনি আসলে কোন দিকে শট নেবেন সেই জিনিসটা গোলরক্ষকের জন্য আন্দাজ করাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। যেমনটা আন্দাজ করা কঠিন হয়ে যাচ্ছে এই ম্যাচের আসলে ফলাফলটা কোন দিকে যাবে। ফ্রান্স এই মুহূর্তে এই টুর্নামেন্টে বেশ অপ্রতিরোধ্য অবস্থায় তারা রয়েছে, এবং অবশ্যই দেখা গেছে যে লো ব্লকের বিরুদ্ধে সাময়িক তারা একটু স্ট্রাগল করলেও আসলে ফলাফলটা তারা ঠিকঠাক বের করে আনতে সক্ষম হয়। এবং সেই কারণে এই ম্যাচেও শেষ পর্যন্ত তারাই আসলে ফলাফলটা বের করে আনতে পারবে কিনা সেদিকেই কিন্তু আসলে বেশিরভাগ মানুষ ঝুঁকে রয়েছেন, বা তারাই আসলে এই ফ্রান্সকে একটু ফেভারিট হিসেবে মনে করছেন। অপরদিকে স্পেন, তাদের রিসেন্ট ট্র্যাক রেকর্ড যেমনটা বলছে ফ্রান্সের বিপক্ষে, তারা অবশ্যই ছেড়ে কথা বলবেন না। পাশাপাশি এই টুর্নামেন্টে তারাও তো অপরাজিত, তবে লো ব্লকের বিরুদ্ধে বিশেষ করে কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচে তারা যেমন স্ট্রাগল করেছিল, উরুগুয়ের বিপক্ষে গোল পেতে তাদের কষ্ট হয়েছে। সব মিলিয়ে ফ্রান্সের চেয়ে স্পেন হয়তো একটু হলেও এই মুহূর্তে পিছিয়ে রয়েছে। তবে যেহেতু ম্যাচটা সেমিফাইনাল এবং এই সেমিফাইনালের মঞ্চে এর আগে 2বার ফ্রান্সকে পরাজিত করেছে স্পেন, তাই স্পেনকেও খুব বেশি পিছিয়ে রাখার সুযোগ নেই। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। এই ম্যাচের স্কোর লাইনটা কেমন হতে পারে সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।